হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় আইসিএসসি 2025 বোর্ড অ্যাপিয়ারিং স্টুডেন্টসের জন্য। তোমাদের ইতিমধ্যে আমি তোমাদের জন্য গদ্য এবং পদ্যের ওয়ান শট ভিডিও বের করেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য গ্রামারের একটা ওয়ান শট ভিডিও দিতে চলেছি। যাই হোক, আজকে আমি তোমাদের যে গ্রামারের বিষয়গুলো বলবো বা বিষয়গুলো আলোচনা করব, সেই বিষয়গুলো তোমরা কিভাবে ঠিক করে যাবে সেটাও তোমাদের আজকের এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। তোমাদের যে আরও যে দুদিন ছুটি আছে মাঝখানে, সেই দিনগুলোকে ঠিক সঠিকভাবে কাজে লাগাবে এবং দুদিন না 3 দিন ছুটি পাচ্ছ তোমরা। সেই 3 দিনের মধ্যে সঠিকভাবে এটাকে যদি এভাবে রিভিশন করো বা পড়ো, তাহলে তোমরা গ্রামারে কিন্তু কোথাও কোনো সমস্যায় পড়বে না বলে আমার বিশ্বাস। যাই হোক, আইসিএসসি প্রথমেই যে বিষয়টায় আমি যাব গ্রামারে, সেটা হচ্ছে বাগধারা। এই বাগধারার ক্ষেত্রে তোমরা বাগধারার নির্দিষ্ট কতগুলো শব্দ পাও, এই শব্দগুলোর মিনিং তোমাদের জেনে রাখতে হবে। মিনিংটা লার্ন করে রাখতে হবে তা নয়, কিন্তু মিনিংটা তোমাকে জানতে হবে। কারণ তোমাদের যে এমসিকিউ আসবে, সেখানে এমসিকিউতে তোমাদের একটা লাইন মানে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হবে, সেখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সেখানে অপশনাল হিসাবে কতগুলো বাগধারা দিয়ে দেওয়া হবে। তোমাদের বলা হবে সঠিক বাগধারাটা কোথায় ওই সেন্টেন্সে পুট করতে, অর্থাৎ অপশন থেকে বেছে নিতে। সেক্ষেত্রে তোমরা যদি মিনিং জানো না জানো, তাহলে কিন্তু ওই সঠিক বাগধারাটা ওই সঠিক জায়গায় ব্যবহার করতে পারবে না। এভাবেই মূলত বাগধারা তোমাদের এমসিকিউ এর জন্য তৈরি করতে হবে। যাই হোক, আমি যে বাগধারাগুলো ইম্পর্টেন্ট সেগুলো মোটামুটিভাবে বলে দিচ্ছি। ধরো, অগস্ত্য যাত্রা, যার অর্থ হচ্ছে শেষ যাত্রা। আলালের ঘরের দুলাল, যার অর্থ ধনির আদুরে সন্তান। আক্কেল সেলামি, যার অর্থ বোকামির দণ্ড। আকাশ কুসুম, যার অর্থ অলিক কল্পনা। ডুমুরের ফুল, তোমরা সবাই জানো ডুমুরের ফুল বা অমাবস্যার চাঁদ, যার দেখা পাওয়া যায় না, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। অকাল কুষ্মাণ্ড, মানে একেবারে অপদার্থ, যখন অপদার্থতা বোঝানো হয় তখন অকাল কুষ্মাণ্ড শব্দটা ব্যবহার করা হয়। এছাড়া আছে উভয় সংকট, অর্থাৎ দুদিকেই বিপদ, যেটা শাখের করাত হিসাবেও আমরা ব্যবহার করি। আছে উত্তম মধ্যম, অত্যন্ত প্রহারকে বলা হয়। উলুবনে মুক্ত ছড়ানো, মানে কোনো রকম লাভ নেই যাকে বলা হয়, অপাত্রে দান যাকে বলা হয় সেটাই। আদার ব্যাপারে, যেমন সামান্য কাজে নিযুক্ত ব্যক্তি। এছাড়া আছে আদায় কাঁচকলায় বা সাপে নেউলে, মানে একেবারে ঝগড়ার সম্পর্ক যখন থাকে তাকে বলা হয়। অন্ধের জ্যোষ্ঠী, মানে একমাত্র অবলম্বন বা শিবরাত্রির সলতে অন্ধের জ্যোষ্ঠী একই অর্থ কিন্তু। এছাড়া তোমরা পাচ্ছ একাদশী বৃহস্পতি, যেটা তোমরা একাদশী বৃহস্পতি বলতে একেবারে সুসময় এসে গেছে, কারণ সেক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন তোমার তো এখন একাদশী বৃহস্পতি, এদিকে মামলায়ও জিতে গেছো, ওদিকে আবার ছেলেও ভালো রেজাল্ট করে ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, এরকম একটা বিষয়কে বলা হয়। এরপর ধরো আমরা বললাম ক অক্ষর গোমাংস। ক অক্ষর গোমাংসের অর্থ তোমরা জানো যে একেবারে বর্ণ পরিচয়হীন, যার কোনো অক্ষর জ্ঞান নেই, তাকে বলা হয়। একে মা মনসা তাই ধনুর গন্ধ, যার যা অপছন্দের সেটাই করা হয়। মানে ধরো আমি একটা কিছু অপছন্দ করি আর আমার সামনে সেটাই করা হচ্ছে, সেরকম অর্থে বলা হয়। কুপমণ্ডুক, মানে একেবারে কুয়োর ব্যাং, মানে কুয়োর ব্যাংও তাই, যে সীমাবদ্ধ স্থানের মধ্যে যে বাস করে বা থাকে। আচ্ছা, ক্ষয়ের খাঁ, যাকে তোষামতকারী বলা হয়। গৌরচন্দ্রিকা, ভূমিকা অর্থে ব্যবহার করা হয়। গোবর গণেশ, নিষেধ বা অকর্মণ্য, নির্বোধ বা অকর্মণ্য অর্থে ব্যবহার করা হয়। গোকুলের সার, একেবারে নিষ্কর্মা অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা, গোবর গণেশ আর গোকুলের সার কিন্তু একটু হলেও আলাদা। গোকুলের সার হচ্ছে নিষ্কর্মা, মানে অত বড় বাবার ছেলে হয়ে তুমি গোকুলের সার হয়ে বসে রইলে, কোনো কাজ করলে না। আর গোবর গণেশ অকর্মণ্য অর্থে ব্যবহার করা হয়। এত পড়াশোনা করে গোবর গণেশের মতো কাজ করো না, মানে বোকার মতো করো না, এরকম একটা অর্থে ব্যবহার করা হচ্ছে, নির্বোধ যাকে বলে। আছে ঘরশত্রু বিভীষণ, মানে নিজের মধ্যেই যখন কেউ শত্রুতা করে তাকে বলা হয়। চাঁদের হাট, যখন একই জায়গায় বহু গুণীজনের সমাবেশ ঘটে তাকে চাঁদের হাট বলে। ছাই ফেলতে ভাঙা কুলো, অর্থাৎ অগতির গতি যাকে বলা হয়। চোখের বালি, পরম শত্রু বা পরম অপ্রিয় কাউকে বলা হয়। আচ্ছা, টনক নড়া, মানে হঠাৎ করে চৈতন্য ফিরে পাওয়া, তাকে বলা হয়। টাকার কুমির, মস্ত বড় ধনী যে, তাকে বলা হয়। আচ্ছা, এরকম বহু বাগধারা আছে, তোমাদের যে বইগুলো আছে সেই বই থেকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো। আর যেটা তোমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় বলার জন্যই আমি এসেছি, এই বাগধারা এমসিকিউ কিভাবে প্রস্তুত করবে, তোমরা এই বাগধারার সেন্টেন্সগুলোকে পড়বে। যদি তোমরা সেন্টেন্সগুলো দেখে বুঝতে পারো যে
কোথায় কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এক্সাম হলেও কিন্তু তোমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। আর এই একেবারে আসুর মুহূর্তে, মানে যে সময়ে তোমরা উপস্থিত হয়েছো, তোমাদের হাতে 3টে দিন আছে, এই সময় তোমরা যারা একেবারে গ্রামার কিচ্ছু প্র্যাকটিস করোনি, তাদের আমি অবশ্যই সাজেস্ট করব বা একেবারে নির্দিষ্ট করে বলবো তোমরা আমাদের পিডিএফ নোটস পারচেস করো। আমাদের যে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর আছে 8774162111 নাম্বার, সেখানে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে এবং সেখান থেকে আমাদের গ্রামারের পিডিএফ পারচেস করো। সেখানে আমি যে সমস্ত বাগধারা বলছি এবং আরও অনেক বাগধারা, সেখানে টোটাল আমাদের যে পিডিএফ আছে সেখানে টোটাল বেশ কিছু বাগধারা আমরা দিয়েছি, প্রায় 100 বাগধারা আমি তোমাদের জন্য দিয়েছি, তার সেন্টেন্সও দিয়ে দিয়েছি যাতে করে তোতাও তোমাদের কোনো সমস্যা হবে না। এবং 3 দিন তোমরা যখন সময় পাচ্ছ, কোনো একটা দিনের একটা বেলা তোমরা যদি আমাদের এই পিডিএফ নোটস গ্রামারটা সংগ্রহ করে ভালোভাবে রেডি করে নাও, তাহলে দেখবে তোমাদের গ্রামারে কোথাও কোনো সমস্যা আর নেই। যাই হোক, বাগধারা এভাবে প্রকাশ তৈরি করবে। এরপর যেটা করবে সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ কিন্তু অনেক হতে পারে, আমি 2-4টে এখান থেকে বলতে পারি, সেটাও কিন্তু আমাদের গ্রামারের পিডিএফ এর মধ্যে আছে। সেখানেও আমাদের প্রচুর যে এক কথায় প্রকাশ আছে, তার মধ্যে 150 এক কথায় প্রকাশ আমরা দিয়েছি, সমস্ত ইম্পর্টেন্ট মানে যাচাই করেই দেওয়া হয়েছে। যাই হোক, সেখান থেকে আমি 2-4টে তোমাদের জন্য বলছি, যেমন নাটকের পাত্রপাত্রী তাকে কুশীলব বলা হয়, চৈত্র মাসের ফসলকে চৈতালি বলা হয়, উদ্ভিদের নতুন পাতাকে কিশলয় বলা হয়, তাছাড়া দিবসের শেষ ভাগ অপরাহ্ন, রাত্রিকালীন যুদ্ধ, সৌপ্তিক, কচি ঘাসে ঢাকা জমি, 7 দল, এগুলো কিন্তু তোমরা আমাদের এই পিডিএফ নোটস থেকে পেয়ে যাবে। হরিণের চর্ম ও অজিন। আচ্ছা, এই এক কথায় প্রকাশ তোমাদের কিভাবে আসবে? তোমাদের এক কথায় প্রকাশ আসার জন্য তোমাদের ধরো বলে দিল হরিণের চর্ম, এই কথাটাকে এক কথায় আমরা কি লিখবো, এভাবে আসতে পারে, কিংবা মানে অপশন দিয়ে দেবে তোমাদের কতগুলো, তার থেকে তোমাদের বাছাই করে লিখতে হবে। এভাবে তোমরা এক কথায় প্রকাশকে রেডি করবে। আচ্ছা, এক কথায় প্রকাশের পর যেটা তোমাদের আগে করতে বলবো সেটা হচ্ছে ধর্ণাত্মক শব্দ। ধর্ণাত্মক শব্দ মানে বাংলায় অনেকগুলো শব্দ আছে আমরা ব্যবহার করি, যে শব্দগুলো দিয়ে কোনো কিছু মানে বাক্যে ব্যবহার হয়, যে শব্দগুলো, সেই শব্দগুলো আমরা বিশেষ বিশেষ স্থানে ব্যবহার করি। কোনো ভয় মানে বিভিন্ন ভয়ের ক্ষেত্রে ব্যবহার করি, কোনো রঙের ক্ষেত্রে ব্যবহার করি, বিভিন্ন ক্ষেত্রে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়। সেই ধর্ণাত্মক শব্দগুলো তোমরা যাচাই কিছু ধর্ণাত্মক শব্দ আমাদের এই পিডিএফ এ পাবে। আমি তোমাদের অবশ্যই কিছু বলে দিচ্ছি, ছমছম, রি, ফিক ফিক, খিলখিল, ফিস ফিস, দুম দুম, হন হন, গুরু গুরু, তারপর ধরফর, গুনগুন, খড় খক খক, ভন ভন, ঝা ঝা, গড় গড়, শন শন, ঝন ঝন। আমাদের যে পিডিএফ নোটস আছে সেখানে কিন্তু এই প্রত্যেকটা ধর্ণাত্মক শব্দ দিয়ে বাক্য রচনা করা আছে, মানে সেন্টেন্স দেওয়া আছে। এগুলো তোমরা যদি রেডি করো, একেবারে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এক্সাম হলে তোমাদের এমসিকিউ করতে কোথাও কোনো সমস্যা হবে না। এরপর আসবো আমরা একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ। এই শব্দগুলো বিভিন্ন রকমের হতে পারে, যেমন কান, হাত, মুখ, কাঁচা, কড়া, পাকা, তারপর হচ্ছে বড়, ছোট, মাথা, মন। এই যে শব্দগুলো, এই শব্দগুলো এক একটা সেন্টেন্সে এক একটা অর্থকে প্রকাশ করে। যেমন ধরো মন শব্দটা, আমরা যদি ইন্দ্রিয় অর্থে মন শব্দটাকে ব্যবহার করি, তাহলে একটা সেন্টেন্স বলতে পারি, আমার মনে আঘাত লেগেছে, তখন আমরা ইন্দ্রিয় অর্থে ব্যবহার করছি। কিংবা ধরো আমি খুব খুশি হয়েছি, তখন আমি কি বলবো, তোমার মন জুগিয়ে চলা আমার, মানে খুশি অর্থে যদি ব্যবহার করি, তোমার মন জুগিয়ে চলা আমার সাধ্য নয়, কারণ তোমাকে খুশি করা আমার সাধ্যের বাইরে, সেটা বোঝানো হচ্ছে। কিংবা যদি কোনো সন্তুষ্ট করার ক্ষেত্রে আমি শব্দটা ব্যবহার করি, তোমার কাজে আমার মন উঠেছে, অর্থাৎ আমি সন্তুষ্ট হয়েছি তোমার কাজে। এই যে মন শব্দটাকে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন অর্থে ব্যবহার করা হচ্ছে, সেটা তোমাদের শিখতে হবে। এবং তোমাদের যে এমসিকিউ দেওয়া হবে সেখানে তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে যে এই মন শব্দটা এই সেন্টেন্সে কি অর্থে ব্যবহার করা হয়েছে, এবং সেই অর্থগুলো তোমাদের অপশন হিসেবে দিয়ে দেওয়া হবে। 4টে অপশন তোমাদের কোয়েশ্চেন পেপারে থাকবে, সেই অপশন থেকে সঠিক অপশনটা তোমাদের বেছে নিতে হবে। সেক্ষেত্রেও কিন্তু তোমরা আমাদের এই পিডিএফ থেকে এই প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন অর্থে সেন্টেন্সগুলো কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তারপর যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমি মুখে কখনোই বলতে পারবো না, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু শব্দের শুদ্ধ বানান। আমি কতগুলো শব্দ বলতে পারি, সেই শব্দের বানানগুলো তো মুখে ওইভাবে বলা যাবে না। তোমরা যদি চাও অবশ্যই পিডিএফ নোটস কিনতে পারো। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো, গ্রামার যদি ভালো করতে হয় এই মুহূর্তে আর কোনো উপায় নেই, তোমরা পিডিএফ নোটস নিয়ে নাও, সেখান থেকে একটা বেলা প্র্যাকটিস করো, আমি ডেফিনেটলি বলতে পারি তোমাদের গ্রামার খুব ভালো হবে।
আচ্ছা, সেই ইম্পর্টেন্ট কিছু স্পেলিং এর মধ্যে আমরা রাখতে পেরেছি বেশ কিছু স্পেলিং, যেমন কল্যাণ, ফাল্গুন, দুর্নীতি, অপরাহ্ন, রামায়ণ, পূর্বাহ্ন, সায়াহ্ন, মুমূর্ষু, নূপুর, গরীয়সী, নিরীক্ষণ, সমীচীন, ভৌগোলিক, সহযোগী, প্রতিযোগিতা, সহযোগিতা, এই বিভিন্ন রকম স্পেলিং তোমাদের শেখানোর জন্য আমি দিয়ে রেখেছি। এই স্পেলিংগুলো তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, তোমাদের ওখানে এইভাবে দেওয়া হবে যে সঠিক বানানটি লেখো বলে 4টে অপশান দেওয়া হবে। তার মধ্যে হয়তো 3টে অপশান ভুল স্পেলিং দেওয়া আছে, একটা মাত্র অপশানে সঠিক স্পেলিংটা দেওয়া আছে। তোমাদের সেই সঠিক স্পেলিংটা বের করতে হবে, অথবা তোমাদের বলা হলো ভুল স্পেলিংটা লেখো। তাহলে 3টে স্পেলিং তোমাদের ওখানে সঠিক দেওয়া আছে, একটা মাত্র ভুল স্পেলিং ওখানে দেওয়া আছে, সেই ভুল স্পেলিংটা তোমাদের বের করতে বলা হয়েছে। তোমরা কিন্তু প্রশ্নপত্র ভালোভাবে পড়ে তবে এই বিষয়টা আনসার করবে। এখানে কিন্তু প্রশ্নপত্র না পড়লে তোমাদের আনসার ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে বাক্য সংশোধন। যেমন বাক্য সংশোধন বলতে মানে ভুল বাক্য এবং সঠিক বাক্য। তোমাদের একটা বাক্য, কতগুলো বাক্য দিয়ে দেওয়া হবে, সেই বাক্যের মধ্যে বলা হবে যে সঠিক বাক্য কোনটা, এরকম ভাবে দেওয়া হতে পারে। আবার এমনও হতে পারে কখনো ভুল বাক্যটা তোমাদের বের করতে বলা হলো, এভাবেও তোমাদের দেওয়া হতে পারে। আবার সেক্ষেত্রে আমি তোমাদের বলছি, যেমন ধরো তাহারা একত্রে আসিল, তাহারা একত্রে আসিল, এই বাক্যটা কিন্তু ভুল বাক্য। আমরা বলবো যে তাহারা একত্র আসিল, একত্রে শব্দটা এখানে ভুল, একত্র আসিল। এই ধরনের মানে পরিবর্তন তোমাদের ওই অপশনের মধ্যে দেওয়া থাকবে, তোমাদের খুঁজে বার করতে হবে। এখানেও কিন্তু আমি প্রচুর সঠিক এবং ভুল বাক্য দিয়ে দিয়েছি, ভুল বাক্যটা আগে দিয়েছি, তারপর সঠিক করে সেটাকে আবার দিয়ে দিয়েছি, যাতে করে তোমরা সেই বাক্য সংশোধনটা করতে পারো। আচ্ছা, এরপরে আমরা আসবো বাক্য। বাক্য বলতে তোমাদের বাক্য পরিবর্তন, যেটা তোমাদের বাক্য কাকে বলে, বাক্য কয় প্রকার, এগুলো কিচ্ছু আসবে না। তোমাদের বাক্য পরিবর্তন আসবে, সেটা সরল, জটিল, যৌগিক, সরল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, যৌগিক থেকে জটিল, এরকম নানান রকম আসতে পারে। আমাদের যে পিডিএফ নোটসটা আছে সেখানে আমরা সমস্ত কিছু বলে দিয়েছি। সরল বাক্য কাকে বলে, মানে সরল বাক্যের কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, এখানে 10টা সরল বাক্যের এক্সাম্পল দেওয়া আছে। জটিল বাক্যের কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, সেখানেও জটিল বাক্যেরও 10টা করে এক্সাম্পল দেওয়া আছে। যৌগিক বাক্যের 10টা এক্সাম্পল দেওয়া আছে। এরপর আবার চেঞ্জ করেও আমাদের দেখানো হয়েছে যে সরল থেকে যৌগিক, জটিল কিংবা জটিল থেকে সরল এটা কিভাবে করা যায় সেটাও আমাদের দেখানো হয়েছে। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি যদি এখানে মুখে বলে দিই, তোমরা কিন্তু সেইভাবে করতে পারবে না। তোমাদের সেই জন্যই নোটসটা নিতে হবে এবং সেখানে সরল, জটিল, যৌগিক যে বাক্যগুলোর পরিবর্তন আছে সেগুলো তোমাদের করতে হবে। শুধু জেনে রাখো, যে বিষয়টা তোমাদের ইম্পর্টেন্ট আমি এখানে বলে দিচ্ছি, সেটুকু বললে তোমরা যদি করতে পারো। সরল বাক্য একেবারে ছিমছাম একটা বাক্য, যেখানে একটা মাত্র বাক্য থাকে, মানে একটা বাক্যর বিষয় থাকে। আর যৌগিক বাক্যে দুটো আলাদা আলাদা বিষয় থাকে, মানে দুটো আলাদা সেন্টেন্সকে যুক্ত করা হয় এই বাক্যে, এবং সেই যুক্ত করার সময় আমরা মিডিলে একটা শব্দ আনি, সেটা ও, এবং, কিন্তু, ধরো তারপর, কমা দিয়েও যুক্ত করতে পারি। এরকম বিভিন্নভাবে আমরা নতুবা এরকমভাবে আমরা বাক্যকে যুক্ত করতে পারি। এই যে একটা মিডিলে ওয়ার্ড আনছি, এনে আমরা দুটো বাক্যকে যুক্ত করছি, এটাকে আমরা কি বলবো, যৌগিক বাক্য। আর যখন আমরা জটিল বাক্য করব, জটিল বাক্য কিন্তু যুক্ত করা হয় দুটো, মোটামুটি ভাবে দুটো বা দুটোর বেশি শব্দ এনে। জটিল মানে একাধিক শব্দ সেখানে থাকবে, দুটো বা তিনটে বাক্য বা চারটে বাক্য, বিভিন্ন বাক্য, মানে একাধিক বাক্য সেখানে যুক্ত হয়, সংযুক্ত হয়, এবং আগে মিডিলে বিভিন্ন নতুন শব্দ ব্যবহার করা হয়। যেমন ধরো দুটো বাক্য যুক্ত করার সময় আমরা যদি, তবে, যেমন, তেমন, হয়, নয়, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকি। এই ধরনের শব্দগুলো দিয়ে আমরা সাধারণত জটিল বাক্য তৈরি করি। জটিল বাক্য করার সময় অবশ্যই খেয়াল রাখবে যে এই শব্দগুলো আছে কিনা, যেমন যদি, তবে, এরকম শব্দ। যেমন ধরো আমি বললাম নিয়মিত ব্যায়াম করো এবং স্বাস্থ্যবান হও, এটা আমি কি বলছি, দুটো বাক্য, নিয়মিত ব্যায়াম করো আর স্বাস্থ্যবান হও, এই দুটো বাক্যকে আমি যুক্ত করছি এবং শব্দটা দিয়ে, অর্থাৎ মিডিলে একটা শব্দ ব্যবহার করছি, এটা যৌগিক বাক্য। আবার যখন জটিল করছি এটাকে, তখন কি বলবো, তখন বলবো যদি নিয়মিত ব্যায়াম করো তাহলে স্বাস্থ্যবান হবে। তাহলে এই যে যদি, তবে বা যদি, তাহলে, এটাকে জটিল বাক্য বলা হচ্ছে। এই রকম বাক্য পরিবর্তনগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে বাক্যের আরো প্রকারভেদ আছে।
সেটা কি অর্থ অনুসারে, এটা হচ্ছে গঠন অনুসারী পরিবর্তন। আর এরপরে বাক্যের যে অর্থ অনুসারী পরিবর্তন, সেখানে কিন্তু অনেক রকম বাক্য তোমরা পাবে। যেমন ধরো নির্দেশক বাক্য, যাকে তোমরা কোথায় গেল ইন্ডিকেটিভ সেন্টেন্স বলো ইয়েতে ইংলিশে, সেই বাক্যগুলো নির্দেশক বাক্য। সেই নির্দেশক বাক্যকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, অস্তর্থক বাক্য এবং নাস্তার্থক বাক্য। অর্থাৎ এই ধরনের বাক্যে কোনো কিছু নির্দেশ করা হয়। অস্তর্থক বাক্য বা হ্যাঁবাচক বাক্য, নস্তার্থক বাক্য বা নাবাচক বাক্য, অথবা নঙর্থক বাক্য, আর হ্যাঁ সূচক বাক্য, সদর্থক বাক্য, এই সব বাক্যই কিন্তু একই টাইপের। অস্তর্থক বাক্য বা হ্যাঁ সূচক বাক্য বা সদর্থক বাক্য কোনগুলো? ধরো আমি বাজারে যাব, তুমি মেলায় আসবে, আমাদের ওখানে দেখা হয়েছিল, আমি কথা বলতে পারি না, এগুলো সমস্ত আমি কথা বলতে পারি, এই সমস্ত হচ্ছে অস্তর্থক বাক্য। আর এটাকে নস্তার্থক বাক্য যখন আমরা করব, সেখানে একটা না বা না সূচক শব্দ থাকে। যেমন ধরো আমি বেড়াতে যাব, এটা কি সদর্থক বাক্য বা অস্তর্থক বাক্য। কিন্তু নস্তার্থক বাক্য বা না বাচক করলে এই বাক্যটাকে আমি কি করব? আমি বেড়াতে যাব না, একদমই কিন্তু না। যখন আমরা অস্তর্থক বাক্য থেকে নস্তার্থক বাক্যে পরিবর্তন করব, তখন কিন্তু বাক্যের কোনো রকম অর্থ পরিবর্তন হবে না। আমি আগে যে সরল, জটিল, যৌগিকের কথা বললাম, সেখানেও কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি অর্থ, আমরা শুধু যুক্ত করেছি, বড় করেছি, সেন্টেন্সটাকে ছোট করেছি। এখানেও তেমনি অর্থের কোনো পরিবর্তন হবে না। আমি যদি বলি আমি বাজারে যাব, সদর্থক, সেখানে কোনো না সূচক শব্দ নেই, তাই সদর্থক। এটাকে যদি আমি নঙর্থক বা নাবাচক বাক্যে পরিণত করি, তাহলে না সূচক একটা শব্দ থাকবে। যেমন আমি বাজারে না গিয়ে থাকবো না, কিংবা আমি হ্যাঁ এভাবেই করতে হবে, আমি বাজারে না গিয়ে থাকবো না। এটাই যদি তুমি মানে না সূচক বাক্যে তোমাকে এইভাবেই পরিবর্তনটা করতে হবে। ঠিক উল্টোভাবেও তোমার না সূচক থেকে বা নঙর্থক থেকে সদর্থকে আসতে পারে। এই পরিবর্তনগুলোও কিন্তু তোমাদের অপশনাল, মানে অপশনে তোমাদের পরিবর্তনগুলো দেওয়া থাকবে। সেই পরিবর্তনগুলোকে মধ্যে তোমাকে সঠিক কোনটা বেছে নিতে হবে। এই যে আমি বললাম আমি বাজারে যাব, সদর্থক বাক্য, অপশনের মধ্যে কিন্তু থাকতেই পারে আমি বাজারে যাব না, তোমরা ভুল করেও কিন্তু সেখানে টিক দিয়ে আসবে না। আচ্ছা, এরপর কি? এরপর আছে প্রশ্নবোধক বাক্য। রমা কি আজ আসবে? তোমরা সকালে যাবে? এই যে প্রশ্ন চিহ্ন, জিজ্ঞাসার চিহ্ন, একে বলে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে কিন্তু পজিটিভলি একটা প্রশ্ন থাকবে, আর প্রশ্নবোধক চিহ্ন না দেওয়া পর্যন্ত বাক্যটা সঠিক হবে না। কাজে প্রশ্নবোধক বাক্যে যদি জিজ্ঞাসার চিহ্ন না থাকে, তাহলে কিন্তু ওটা প্রশ্নবোধক বাক্যই নয়। এই প্রশ্নবোধক বাক্য ওটাও পরিবর্তন করতে হবে তোমাদের। ধরো আমি বললাম তুমি বাজারে যাবে, এটাকে যদি আমি প্রশ্নবোধক বাক্যে করি, তুমি কি বাজারে যাবে, এভাবে প্রশ্ন করব। আচ্ছা, এরপরে আছে ইচ্ছাসূচক বা প্রার্থনা সূচক বাক্য। ভগবান সকলের যেন ভালো করেন, অথবা প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এই যে ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা, তাকেই বলা হয় প্রার্থনা সূচক বাক্য। ধরো আমি তোমাকে নির্দেশক বাক্য বললাম, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, এটাকে প্রার্থনা সূচক বাক্যে পরিবর্তন করতে হবে। তখন তুমি কি বলবে? প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো কিন্তু তোমাদের করতে হবে। আচ্ছা, এরপর আছে ইচ্ছাসূচক, এরপর আছে আজ্ঞাসূচক বা আদেশমূলক বাক্য। যে বাক্যে তোমাকে আদেশ করা হচ্ছে, কখনো কখনো গুরুজনদের অবাধ্য হবে না, এটা একটা আদেশ। তুমি এক্ষুনি বেরিয়ে যাও, এটা একটা আদেশ। এগুলোকে আদেশ সূচক বাক্য বলা হয়। এই যে আমি পিডিএফ নোটসে কোন বাক্যটাকে কি বলা হয় এটা দিয়েছি, কেন দিয়েছি তোমাদের চিনতে হবে এই বাক্যগুলোকে কি বলে। কারণ এক্সাম্পল হিসাবে যখন তোমরা অপশানে পাবে এবং তোমাদের প্রশ্ন করা হবে যে এটা কি ধরনের বাক্য, বা ধরো কতগুলো অপশান দিয়ে দিল, বলা হলো এর মধ্যে কোনটা প্রশ্নবোধক বাক্য, কিংবা বলা হলো কোনটা সদর্থক বাক্য, কিংবা বলা হলো কোনটা প্রার্থনা সূচক বাক্য, তখন কিন্তু তোমাকে চিনে নিতে হবে। সেই কারণেই তোমাকে জানতে হবে কোন বাক্যগুলোর উদাহরণ কিরকম হতে পারে। আচ্ছা, এরপরে সন্দেহ সূচক বাক্য আছে। যেমন সামনের মাসে সম্ভবত ছুটি পাবো। যে সেন্টেন্সে, যে বাক্যের মধ্যে নির্দিষ্ট করে কিছু বলা যায় না, একটা হতেও পারে নাও হতে পারে, এরকম সম্ভাবনা থাকে, তখন তাকে সন্দেহ সূচক বাক্য বলা হয়। এরপর আমি আসবো বিস্ময়বোধক বাক্যে। বিস্ময়বোধক বাক্যের ক্ষেত্রেও কিন্তু এক্সক্লামেশন যে মার্কটা, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা না থাকলে বাক্যটা সঠিক হতে পারে না। আচ্ছা, বিস্ময়বোধক বাক্য কিরকম? যেমন মরি মরি, কি অপূর্ব রূপ। কিংবা যদি বলি হায় হায় আমার কি সর্বনাশ হলো, এই যে হায় হায়, মরি মরি, এই শব্দগুলোকে ব্যবহার করতে হবে এবং একটা এক্সক্লামেশন মার্ক দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে।
এখানেও কিছু পরিবর্তন আমি দেখিয়েছি। অস্তর্থক থেকে নস্তর্থক বাক্য বা সনার্থক থেকে নঙার্থক বাক্য, নির্দেশ সূচক থেকে প্রশ্ন সূচক বাক্য, প্রার্থনা সূচক থেকে আদেশ সূচক বাক্য, কিংবা বিস্ময় সূচক থেকে নির্দেশক বাক্য, তারপর সন্দেহ সূচক থেকে নির্দেশক বাক্য, এই পরিবর্তনগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে যে চ্যাপ্টারটায় আমরা আসবো সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন কি? যে কোনো বাক্যে ক্রিয়ার মধ্যে কর্তা, কর্ম, অন্যান্য পদের যে সম্বন্ধ বা বাচন ভঙ্গি তাকেই বলা হয় বাচ্য। এই বাচ্য তিনটি হয়: কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। কর্তৃবাচ্যের উদাহরণ কি? এই যে বাক্য, এই বাচ্যে তোমার বাক্যের প্রধান হচ্ছে কর্তা, আর কর্মবাচ্যে বাক্যের প্রধান হচ্ছে কর্ম, আর ভাববাচ্যে ক্রিয়ার মূল ভাবটি উদ্দেশ্য রূপে ব্যবহৃত হয়। এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসবে না। কোন বাক্য কিভাবে তৈরি হয় বা কি থাকে সেগুলো কিন্তু কখনো আসবে না। তোমাদের হয়তো কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করতে হবে, এবং রূপান্তরও করতে হবে না, তোমাদের অপশানে দেওয়া থাকবে, অপশানটা কেবল চুজ করতে হবে, অথবা সেন্টেন্সগুলো দেওয়া থাকবে, তোমাদের বলা হবে কোনটা কর্মবাচ্যের উদাহরণ, কোনটা ভাববাচ্যের উদাহরণ, কোনটা কর্তৃবাচ্যের উদাহরণ, এটা বের করো। এখানে আমি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন, কর্মবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন সেগুলো কিন্তু করে দিয়েছি। তোমরা যদি এই পিডিএফ নোটস পারচেস করো, আমি আবার বলছি তোমাদের হাতে যথেষ্ট সময় আছে, তোমরা এই পিডিএফ নোটস পারচেস করে অবশ্যই পড়াশোনা করতে পারো। ইতিমধ্যে তোমাদের জন্য আমি গদ্যের ওয়ান শট ভিডিও দিয়েছি, পদ্যেরও ওয়ান শট ভিডিও দিয়েছি। যদি তোমরা মনে করো যে তোমরা রিড করেছো চ্যাপ্টার ভালো করে, আমাদের এক্সপ্লেনেশন ভিডিও ভালো করে দেখেছো, কিন্তু প্রশ্ন উত্তর লিখতে তোমাদের সমস্যা হবে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা তোমরা বুঝতে পারছো না, সেক্ষেত্রে তোমাদের আমি অবশ্যই সাজেস্ট করব তোমরা আমাদের এই 8777416211 নাম্বারে কন্ট্যাক্ট করো। যথেষ্ট সময় হাতে আছে, সেই সময়ের মধ্যে তোমাদের এই গদ্য, পদ্য, এমনকি তোমাদের যে চাঁদের পাহাড় বা জাম্বো নাটকটা আছে, চাঁদের পাহাড় উপন্যাস বা জাম্বো, প্রত্যেকটা বিষয়ের উপর পিডিএফ নোটস তৈরি আছে, প্রশ্ন উত্তর আকারে দেওয়া আছে। এমনকি চাঁদের পাহাড় উপন্যাস যেটা, সেটা প্রত্যেকটা পর্বের প্রথমে সেই পর্বের মূল জিস্টটুকু দেওয়া আছে, সেই পর্বের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলোও দেওয়া আছে। এবং আমাদের এই নোটস কিন্তু বাজারে যে নোটবুকটা বিক্রি হয় প্রচুর প্রশ্ন দেওয়া থাকে সেরকম নয়, লিমিটেড প্রশ্ন দেওয়া আছে, তার উত্তর দেওয়া আছে। এবং আমি খুব জোর দিয়ে বলছি, তোমরা যদি এই নোটসকে সম্পূর্ণভাবে ভালোভাবে রিড করে যাও, তোমাদের টেক্সট যদি ভালো করে পড়া থাকে, তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসবে এবং 95% মার্কস কি 90%-এর ওপরে নম্বর অনায়াসে তোমরা তুলতে পারবে। আর তোমাদের হাতে এখনো স্যাটারডে, সানডে, মানডে 3 দিন আছে। তোমরা যদি স্যাটারডে ফুল এই গদ্যের জন্য দাও কিংবা পদ্যের জন্য দাও, মানডেটা ফুল বাকি আর একটা পার্টের জন্য, কারণ তোমাদের তো দুটো বুক আছে, এই দুটো বুকের জন্য সানডে একটা, মানডে একটা, স্যাটারডে একটা, সানডে একটা, একবেলা তোমরা টেক্সট পড়ছো আর একবেলা নোটসটা ভালোভাবে লার্ন করে নিচ্ছ, তাহলে কিন্তু তোমরা অবশ্যই 90 মানে আউট অফ 100 90 বা 95-এর উপরে মার্কস তুলতে পারবে। এবং আমাদের এই নোটস অত্যন্ত মানে বাছাই করে তৈরি করা হয়েছে প্রশ্নের উত্তরগুলো, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর অত্যন্ত সহজভাবে লেখা হয়েছে যাতে করে তোমরা অনেক সহজে আনসারগুলো বুঝতে পারো। তাছাড়া যে নোটবুকগুলো তোমরা কেনো সেখানে এক একটা প্রশ্নের উত্তর এক এক রকমভাবে তৈরি হয়, এক এক রকমভাবে শুরু হয়। আমি কিন্তু সেটা করিনি, বিভিন্ন মানে প্রশ্নের উত্তর যখন একটার সাথে একটা সিমিলারিটি আছে তখন কিন্তু আমি সেই সেন্টেন্সগুলোই ব্যবহার করার চেষ্টা করেছি, যাতে বারে বারে একই শব্দ, একই সেন্টেন্স পড়তে পড়তে তোমাদের ওটা লার্ন হয়ে যায়। কাজে আমি জোর দিয়ে বলছি, আমাদের পিডিএফ নোটস তোমরা যদি এই দুদিনে ভালোভাবে তৈরি করো, তোমাদের কিন্তু 90% পাওয়া কেউ আটকাতে পারবে না, যদি তোমরা লিখতে পড়তে পারো। সরি। আচ্ছা, এরপরে আমি যাব বিশেষ কিছু শব্দার্থে। বিশেষ কিছু শব্দার্থ আমি কেন বলছি সে কথা বলছি। তোমরা জানো তোমাদের যে গ্রামার বুক বা তোমাদের স্কুলে যে এতদিন গ্রামার পড়ানো হয়েছে, সেখানে সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত শব্দ বলে একটা চ্যাপ্টার আছে। যেমন অন্ন, অদন্তার নয় জফলা অন্ন মানে হচ্ছে অপর বা অন্য কিছু, আর অদন্তার নয় নয় জফলা অন্ন মানে খাবার, ভাত। এবার সেক্ষেত্রে এই যে পরিবর্তন, সেই পরিবর্তনটা তোমাদের ওভাবে আসবে না। তোমাদের ধরো একটা শব্দ দিয়ে দেওয়া হলো অন্ন, ধরো আমি অদন্তার নয় নয় জফলা অন্ন দিলাম, দিয়ে বললাম এই শব্দটার অর্থ কি বা এই শব্দটার অর্থ হলো বলে 4টে অপশন দিয়ে দিলাম। সঠিক অপশনটা তোমাকে বেছে নিতে হবে, আনসারটা লিখে আসতে হবে পরীক্ষার খাতায়। এভাবেই তোমাকে
এই শব্দার্থগুলো তৈরি করতে হবে। তাই এখানে সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত শব্দ বলে আমি কিন্তু আমার পিডিএফ নোটসে কোনো রকম হেডিং রাখিনি, আমি সম্পূর্ণ শব্দার্থ বলে দিয়েছি এবং সেখানে খুব লিমিটেড বাছাই করা কিছু শব্দ দেওয়া হয়েছে যেখান থেকে প্রায়শই প্রশ্ন আসে। আর এটাও আমি বলছি এর বাইরেও কিন্তু শব্দার্থ প্রচুর আসে, যেগুলো তোমাদের যে টেক্সট বুক তোমরা পড়ছো সেই টেক্সট বুকের যে মিনিংগুলো আমি আমাদের নোটসে প্রত্যেকটা শব্দ মানে ইম্পর্টেন্ট শব্দের মিনিংও দেওয়া আছে, সেই মিনিংগুলোরও অর্থ তোমাদের অনেক সময় দেওয়া হয় এই গ্রামারের ক্ষেত্রে, সেখান থেকেও আসতে পারে। তাছাড়া তোমাদের যে চলতে ফিরতে বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করি এরকম কোনো পরিচিত শব্দ থেকেও দেওয়া হতে পারে। কাজে শব্দার্থ কিন্তু একেবারেই যে বাইরে আসবেন এমনটা বলা যায় না। যাই হোক, এরপরে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য আমি বলবো সেটা হচ্ছে সাধু ও চলিত ভাষা। এই সাধু ও চলিত ভাষা গ্রামারের ক্ষেত্রে বলার আগে একটা কথা আমার খুব বলতে ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের কম্প্রিহেনশন যে পার্টটা আসে সেকশন বিতে, এই এতে সরি, সেখানে যে প্যারাগ্রাফটা দেওয়া হয় সেটা যদি সাধু ভাষায় হয় তোমরা আনসার লেখার সময় পজিটিভলি চলিত ভাষায় লিখে আসবে, না হলে কিন্তু মার্কস কাটা যাবে। আজকে এই যে সাধু চলিত ভাষা আমি আলোচনা করব সেখানে তোমাদের পজিটিভলি কতগুলো সাধু এবং চলিত ভাষার শব্দকে শিখতে হবে। যেমন ধরো কুজ্ঝটিকা, যাকে আমরা চলিতে কি বলি কুয়াশা। ধরো প্রতীক্ষা, যাকে আমরা চলিতে কি বলি অপেক্ষা। ধরো শ্রী, যাকে চলিতে বলি রূপ। তাছাড়া ধরো তাম্বুল, যাকে আমরা চলিতে বলি সুপুরি। কিংবা লোচন, যাকে আমরা চলিতে বলি চোখ। এই শব্দগুলো তোমাদের শিখতে হবে, তবেই তোমরা সাধু থেকে চলিত ভাষার রূপান্তরটা শিখতে পারবে। তোমাদের এটা অনেকভাবে আসতে পারে, সেন্টেন্স দিয়ে দেওয়া হতে পারে যে একটা সাধু ভাষার সেন্টেন্স দিয়ে দেওয়া হলো, এবার বলা হলো এই মানে সেন্টেন্সটাকে চলিত ভাষায় করলে হবে এরূপ বলে 4টে সেন্টেন্স দেওয়া হলো। এই 4টে সেন্টেন্স কিন্তু তোমাকে খুব খুঁটিয়ে দেখতে হবে কোথাও সাধু চলিতের মিশ্রণ আছে কিনা, যেটা দেখবে প্রপার সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করা হয়েছে সেই অপশনটাই তোমাকে বেছে নিতে হবে। আবার এভাবেও আসতে পারে, ধরো একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হলো, ওখান থেকে পার্টিকুলার কোনো ওয়ার্ড চুজ করা হলো সাধু ভাষার এবং বলা হলো এই বাক্যের এই শব্দটাকে চলিতে বলা হয় বলে কতগুলো অপশন দেওয়া হলো, কি বলা হয় সেটা তোমাকে লিখতে হবে। ধরো আমি বলছি কর্মটা আমার পক্ষে একেবারেই দুষ্কর ছিল, সাধু ভাষায় আমি বললাম দুষ্কর শব্দটা। এবার তোমাকে বলা হলো দুষ্কর শব্দকে চলিতে বলা হয় কি, তাহলে কতগুলো অপশন দেওয়া হলো, সেটা কঠিন যে অর্থটা সেটা তোমাকে বেছে লিখে আসতে হবে। এরকমই কতগুলো শব্দ তোমাকে শিখে যেতে হবে সাধু এবং চলিতের পার্থক্য, সাধু ভাষায় কি বলে চলিত ভাষায় কি বলে, তারও লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে যেটা হচ্ছে ক্রিয়ার পরিবর্তন, মানে ক্রিয়া, ধরো আমাদিগকে আমি বলি, সেটা আমি চলিত ভাষায় কি বলবো আমাদেরকে। তোমাদিগকে চলিতে কি বলবো তোমাদেরকে। এইরকম পরিবর্তন। ইহাদের চলিতে বলবো এদের, ইহাদিগকে চলিতে কি বলবো এদেরকে, এভাবে পরিবর্তন। এছাড়া চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর এবং সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরেরও কিছু সেন্টেন্স উদাহরণ আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। আচ্ছা, এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু পরোক্ষ থেকে প্রত্যক্ষ, প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তি আসে। ধরো আমি তোমাকে বলছি রাম শ্যামকে বলল এখন তুমি বাড়ি যাও, এটা একেবারে প্রত্যক্ষ উক্তিতে রাম শ্যামকে বলছে এখন তুমি বাড়ি যাও, ইনভার্টেড কমার মধ্যে আছে। কিন্তু যখনই তুমি প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তিতে করবে কি পরিবর্তন হবে, ইনভার্টেড কমা উঠে যাবে। রাম শ্যামকে বলল যে, একটা যে বসবে, কমা বসবে, এখন সে যেন বাড়ি যায়, তখন কিন্তু তুমি বাড়ি যাও কথাটা থাকবে না, রাম শ্যামকে বলল যে এখন সে যেন বাড়ি যায়, এভাবে পরিবর্তনটা করতে হবে। ঠিক উল্টোলে কি হবে, যদি আমি বলি রাম শ্যামকে বলল যে এখন সে যেন বাড়ি যায়, এটাকে প্রত্যক্ষ উক্তিতে পরিবর্তন করো, তখন তুমি কি করবে রাম শ্যামকে বলল বলে তুমি ইনভার্টেড কমার মধ্যে লিখবে এখন তুমি বাড়ি যাও। এই যে পরিবর্তন, এটা তোমাকে শিখতে হবে এবং তার জন্যও কিন্তু এখানে আমি সমস্ত এক্সাম্পল দিয়ে দিয়েছি এবং উক্তি পরিবর্তনের সাধারণ কিছু নিয়ম দিয়ে দিয়েছি, এটা তোমাদের এই মুহূর্তেই বলে দিচ্ছি। প্রত্যক্ষ উক্তিতে বক্তা সরাসরি কথাগুলো অন্য কাউকে বলে, যেমন ইনভার্টেড কমার মধ্যে কথাটা বলা হয়, সেটা তোমাকে বললাম এক্ষুনি, ইনভার্টেড কমা কিন্তু মাস্ট। সর্বনাম, পুরুষ এবং ক্রিয়াপদ প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করার সময় মানে সেই বাক্য অনুযায়ী পরিবর্তন করতে হয়। যেমন মলয় প্রণবকে বলল কাল আমি তোমার বাড়িতে যাব, যখন আমি এটা পরোক্ষ উক্তিতে করব কি হবে, মলয় প্রণবকে বলল যে সে
কাল তার বাড়িতে যাবে, এই যে তার বাড়িতে যাব, যাব ক্রিয়াপদটা যাবে ক্রিয়াপদে পরিণত হলো। কাজে এই পরিবর্তনগুলো তোমাদের দেখতে হবে। এখানেও আমি কতগুলো উক্তি পরিবর্তনের এক্সাম্পল দিয়েছি। প্রত্যক্ষ থেকে পরোক্ষে কিছু শব্দের যে পরিবর্তন হয়, যেমন গতকাল, গতকাল হয়ে যায় পূর্বদিন, আজ, আজ হয়ে যায় সেদিন, কখনো কখনো আগামীকাল হয়ে যায় পরদিন, এই হয় সেই, এখানে হয়ে থাকলে সেখানে হবে, এবার থাকলে সেবার হবে, এবছর থাকলে সে বছর হবে। এই ধরনের পরিবর্তনগুলো সম্পর্কেও কিন্তু তোমাদের জানতে হবে। আচ্ছা, বাক্যের প্রকারভেদে কিছু বাক্য পরিবর্তনের উদাহরণও আমি দিয়েছি। প্রশ্নসূচক বাক্যের উদাহরণ, নির্দেশক বাক্যের, বিস্ময়বোধক বাক্যের, সবই কিন্তু প্রত্যক্ষ থেকে পরোক্ষ বা পরোক্ষ থেকে প্রত্যক্ষ পরিবর্তনগুলো আসে। আচ্ছা, এরপরে আমাদের এই যে পিডিএফটা আছে সেখানে প্রত্যয় এবং প্রত্যয়ের কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। সেগুলো খুব একটা আসে না, মানে আসে না বললেই চলে, তবুও আমি আমাদের পিডিএফে দিয়েছি এবং খুব ইজি করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি পারো সেই পিডিএফ সংগ্রহ করো, সেই পিডিএফ থেকে তোমরা কিন্তু সমস্ত আনসার পেয়ে যাবে। আচ্ছা, আজকে আমি যে চ্যাপ্টারগুলো তোমাদের বললাম সেই চ্যাপ্টারগুলো তোমাদের নির্দিষ্ট যে বই আছে সেই বই থেকে এই বিশদভাবে এখন কিন্তু পড়তে পারবে না। তাই আমি জোর দিয়েই বলছি, তোমরা এই 3 দিন সময় পাচ্ছ। আমাদের যে গদ্য পদ্য, চাঁদের পাহাড়, জাম্বুর ওপর যে নোটস আছে, সিলেক্টিভ প্রশ্নোত্তর আছে, সেগুলো পারচেস করে তোমরা পড়ো। আমি খুব জোর দিয়ে বলছি, তোমরা পজিটিভলি 90% বা 95%-এর মার্কস এই এক্সামে নিয়ে আসতে পারবে। তাহলে চলো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি এক্সাম কিভাবে দেবে বা কোন বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবে, সেই রকম নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।